একটি আয়নাঘর বানিয়ে গেছেন, আয়নাঘরই সেখানে রেখে দেই, সেটা আইনের মাধ্যমে। আমরা অন্যায় অবিচার করব না, আমরা আইনের ঊর্ধ্বে উঠবো না, আমরা আইন হাতে নিব না। আইনের মাধ্যমে তিনি যে আইন তৈরি করে গেছেন, তিনি যে আয়নাঘর তৈরি করে গেছেন, তাকে সম্মান দেখিয়ে আমরা তাদেরকে আয়নাঘরে রাখতে চাই। আসলে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে আমাদের দাবি। এই সরকার, এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, এই প্রশাসনের কাছে আজকে দাবি, যেহেতু প্রশাসন জেলে সাজাবে নিশ্চয়ই, তাদের কাছে দাবি থাকবে এই ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠনের দিয়ে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জিএম কাদের বঙ্গভবনে যেতে পারে রক্তর উপরে দাঁড়িয়ে বেইমানি করা, মুনাফিকি করা, আমার ছাত্র ভাইদের রক্তের প্রতি মুনাফিকি করা, ওই কুলাঙ্গার যখন আমি বঙ্গভবনে দেখেছি। কারণ এই দল, এই কুলাঙ্গার ব্যক্তিগুলোর জন্য এই সরকার গত 20 বছর নির্যাতন, শোষণ, নিপীড়ন করে রাষ্ট্রকে বাংলাদেশের ইতিহাসে গত 53 বছর একটা কলঙ্কিত অধ্যায় রচনা করছে এই স্বৈরাচার। এই স্বৈরাচার বাংলাদেশের কোন শাসক কিন্তু পালিয়ে যায়নি মনির ভাই। এটা একটা কলঙ্কিত বাংলাদেশের ইতিহাসে একমাত্র কলঙ্কিত করলো যে একটা ইতিহাসকে বাংলাদেশের, যে তিনি পালিয়ে গেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি তার সমর্থক, তার সুবিধাভোগী, তার এমপি মন্ত্রী সকলকে বিপদে রেখে শেখ হাসিনা পালিয়ে গেছেন। এই যে একটা ইতিহাস বাংলাদেশের 53 বছর, এটা কলঙ্কিত। এই স্বৈরাচারের ইতিহাস পৃথিবী যতদিন থাকবে লিখিত থাকবে যে বাংলাদেশ থেকে কোন স্বৈরাচার পালিয়ে গেছে, কেবলমাত্র একজন, সেটা হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনা। তাহলে এবার আসি, আমরা কি চাই? আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমি একজন সচেতন মানুষ হিসেবে আমি চাই আমাদের এই স্বৈর শাসককে ফিরিয়ে দেন, আমাদের কাছে ফিরিয়ে দে ভারত। কোথাও যেহেতু বাংলাদেশের অনেক রাষ্ট্রই তাকে গ্রহণ করছে না, আমরা এখন ভারতে আছে, আমরা অনুরোধ করব এই স্বৈর শাসককে আমাদের কাছে ফিরিয়ে দেন, এই রত্নকে আমাদের কাছে ফিরিয়ে দেন, আমরা তাকে জাদু করে রাখবো। কারণ বাংলাদেশে 53 বছর যে ইতিহাস তৈরি করছেন এক কার্যজনক এই স্বৈর শাসককে আমরা জাদু করে রাখবো, অথবা যেহেতু তিনি একটি আয়নাঘর বানিয়ে গেছেন, আয়নাঘরই সেখানে রেখে দেই, সেটা আইনের মাধ্যমে। আমরা অন্যায় অবিচার করব না, আমরা আইনের ঊর্ধ্বে উঠবো না, আমরা আইন হাতে নিব না। আইনের মাধ্যমে তিনি যে আইন তৈরি করে গেছেন, তিনি যে আয়নাঘর তৈরি করে গেছেন, তাকে সম্মান দেখিয়ে আমরা তাদেরকে আয়নাঘরে রাখতে চাই। পাশাপাশি বলতে চাই, কোন এই স্বৈর শাসকের কোন দোসর বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার কারিগররা গত 20 বছরে আজকে তরুণ প্রজন্মের বাংলাদেশকে যারা ধ্বংস করেছে, তারা যেন পালিয়ে যেতে না পারে। আমরা তাদেরকে হাত দিব না। যেটা ওবায়দুল কাদের বলেছিল, সরকার পতন হলে লক্ষ লক্ষ লাশ পড়বে। আমাদের আজকের এই দেশের সচেতন মানুষ দেখিয়ে দিয়েছে না, লাশ পড়েনি। মানুষ অত্যন্ত ধৈর্যশীল, ভালো মানুষ, কেবলমাত্র এই স্বৈরাচার শাসকের দোসররা ছাড়া সকলে অত্যন্ত মার্জিত, অনেক ভালো মানুষ। তাহলে আজকে ওবায়দুল কাদের সে কথায় প্রমাণিত হয়নি যে লক্ষ লক্ষ লাশ ফেলবে বিরোধী পক্ষেরা, মতেরা ফেলেনি। তাহলে আমরা বলতে চাই, আজকে আমি ধন্যবাদ জানাই যে এই স্বৈর শাসক যে ইতিহাস তৈরি করেছিল, আমাদের ছাত্র ভাইরা, আমাদের তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ হয়ে পড়েছিল, আজকে তারা রাজনীতিতে এই যে সাক্ষরতা রেখেছে। আমার ধারণা ছিল, বিশ্বাস করেন, আমার পার্সোনাল ভাবে আমার ছোট ভাই দুটো ইউনিভার্সিটিতে এখন শেষ করলো, আর ইউনিভার্সিটিতে পড়ছে, আমি তাদেরকে ফার্মের মুরগি বলতাম। বিশ্বাস করেন যে তোমরা মানে আসলে দেশ, রাজনীতি, সমাজ তারা একেবারেই মানে ভাবতো না, এইটা আমার ধারণা ছিল। অথচ আমাদের তরুণ প্রজন্ম, আমাদের সন্তান তুল্য, আমাদের ভাই তুল্য ছাত্ররা দেখিয়ে দিল না। আজকের যে গণ অভ্যুত্থানের 24-এর পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে গণ অভ্যুত্থানের কথা মনির ভাই। কেন জানেন? পৃথিবীতে এমন কোন যুদ্ধ দেখাতে পারবেন না যেই যুদ্ধে এত স্বল্প সময়ে এত সংখ্যক লোক এটা পিছু বলার চেষ্টা করেছে। মিনিমাম আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, 2000-এর কম লাশ পড়েনি, মায়ের বুক খালি হয়নি, সংখ্যাটা এরকমই হবে। এবার আসি, পৃথিবীতে কোনো এত স্বল্প সময়ের যুদ্ধে এতগুলো মায়ের বুক পৃথিবীতে খালি হয়নি এনামুল ভাই, তার দেশের শাসক ধারা, নাম্বার 1। নাম্বার 2, পৃথিবীতে এমন কোন যুদ্ধ হয়নি, আমি প্রতিদিন চেষ্টা করি 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াশোনা করার জন্য, পৃথিবীতে এমন কোন যুদ্ধ দেখাতে পারবেন না নিরস্ত্র হয়েছে, পক্ষান্তরে অন্য পক্ষে যাদের বিরুদ্ধে হয়েছে তাদের AK-47, AK-47 আপনার অস্ত্র, গুলি, সরকার, স্বৈরাচারী সরকার, হেলমেট বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র একটা
একটা সংগ্রাম গড়ে তুলেছে দেশের ছাত্র জনতা। একেবারে কি ছিল অস্ত্র? সর্বোচ্চ লাঠি ছিল, সর্বোচ্চ ইট ছিল। এই দিয়ে মোকাবেলা করে এত স্বৈরা শাসকের বিরুদ্ধে যে যুদ্ধে জয়লাভ করেছে দেশের ছাত্র জনতা, পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে এই বিরল ঘটনার কথা। এবার আসি বর্তমান সরকারের জন্য, যারা অন্তর্বর্তীকালীন সরকারে যারা এসেছে, নিঃসন্দেহে এটা একটা চ্যালেঞ্জিং। কারণ এই স্বৈরাচার হাসিনা দেশকে যে অবস্থা রেখে গেছে, এটা বিগত কয়েক লক্ষ টকশোতে আমরা করেছি, আপনারা জানেন। সেজন্য তো চ্যালেঞ্জিং হবে। ব্যাংক শূন্য, রাস্তাঘাট, আপনার বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান, আইন বিভাগ, বিচার বিভাগ, পুলিশ, না বললেই নয়, একটা বাহিনীকে কলঙ্কিত করে ধ্বংস করে দিয়েছে, সমূল উৎপাটন করে দিয়েছে, চরিত্র নষ্ট করে দিয়েছে একটা পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা করবেন এই সরকার। আপনি এটাকে কত দিনে মেরামত করবেন? কত বড় চ্যালেঞ্জের কাজ। আমি অনুরোধ করবো আজকে যে সরকারটি আছে তার কাছে যদি আমাদের এই বার্তা পৌঁছায়, আমার অনুরোধ, এই সরকার আজকে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে, এমন জায়গায় নিয়ে দাঁড়িয়েছে, দেখেন আজকে পুলিশ থানায় আসতে পর্যন্ত ভয় পাচ্ছে, তারা দায়িত্ব পালন করছে না। তাদেরকে নির্দেশনা দেওয়ার পরেও জনগণ কিন্তু কিছু বলছে না, তারাই ভয়ে। কারণ তারা তো জানে কত পাপ, অন্যায়, অত্যাচার করেছে, তারা কিন্তু জানে। তাই আমি বলবো এই বাহিনীটাকে অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, ঢেলে সাজিয়ে এদের পোশাক পরিবর্তন করে ফেলুন, নাম পরিবর্তন করে ফেলুন। কারণ এরা এই পোশাকে, এই নামে যখন আসবে তখন থুতু দিবে, ভুয়া বলবে, মানুষ লজ্জা দিবে। তোমরা কলঙ্কিত, তোমরা 10 টাকা পর্যন্ত রিক্সা থেকে চাঁদা নিয়েছ, প্রত্যেকটা মানুষ দেশের জানে। এমন একটা মানুষ খুঁজে পাবেন না যে পুলিশ চাঁদাবাজি করে এটা জানে না। তার মানে এটাকে কলঙ্কিত করে ফেলছে, এটাকে নামটা পরিবর্তন করে ফেলেন, পোশাক পরিবর্তন করে ফেলেন, তাও কিছুটা মানুষের মনে একটা নতুন আধুনিকায়ন, একটা জবাবদিহিতামূলক বাহিনী আমাদের তৈরি করতে হবে। এবার আসেন, আপনি যদি বলেন চ্যালেঞ্জিং কেন মনির ভাই চ্যালেঞ্জিং কেন? যদি 1 কোটি সংস্কার থাকে, আমি জাস্ট কোয়ান্টিটিটা এভাবে বলছি বুঝার জন্য, যদি 1 কোটি জায়গায় সংস্কার করতে হয় রাষ্ট্রকে, তাহলে একটু সময় তো চ্যালেঞ্জিং তো হবে এই সরকারটার জন্য। কারণ কোন খাতে বলবেন? প্রত্যেকটা খাতে সংস্কার করতে হবে। সংস্কার করা ছাড়া আরেকটা নির্বাচন বা যদি সরকার আসে, সেই একই পরিস্থিতি হয়তো তৈরি হবে, যেটা তরুণ প্রজন্মের একজন কর্মী হিসেবে আমার কাছে প্রত্যাশা না। কারণ আমার আগামীর বাসযোগ্য বাংলাদেশ, একটা সাস্টেনেবল বাংলাদেশ চাই, সাস্টেনেবল ডেমোক্রেসি চাই। আগামী 5 বছর পর যেন যুদ্ধ না করতে হয়, রক্ত ঝরাতে না হয়। এবার আসি, আমি দেখেন আজকে ছাত্র ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যায় না। আমি বলছি স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখন এই দেশে আছে মনির ভাই। আজকে আমি আশ্চর্য হয়ে যাই তখন এই শহীদদের, এই ছাত্র ভাইদের, ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা হয়, যখন জিএম কাদের এই সরকারের দোসর কুলাঙ্গার যখন বঙ্গভবনে যায়। তার মানে কি বোঝা যাচ্ছে? এই সরকারের দোসর, এই সরকারের অসভ্য, এই সরকারের সুবিধাভোগীরা এখনো এই দেশে প্রত্যেকটা সেক্টরে আছে। আজকে জিএম কাদের বঙ্গভবনে যেতে পারে? রক্তর উপরে দাঁড়িয়ে বেইমানি করা, মুনাফিকি করা, আমার ছাত্র ভাইদের রক্তের প্রতি মুনাফিকি করা ওই কুলাঙ্গার যখন আমি বঙ্গভবনে দেখেছি। কারণ এই দল, এই কুলাঙ্গার ব্যক্তিগুলোর জন্য এই সরকার গত 20 বছর নির্যাতন, শোষণ, নিপীড়ন করে রাষ্ট্রকে পিছিয়ে দিয়েছে। তার দায় কখনই তারা কিন্তু এড়াতে পারে না। আপনারা দেখেছেন কিন্তু মাহিবী চৌধুরী ঢুকতে পারে না। এটাই হওয়ার কথা। শেষ করছি, এটাই হওয়ার কথা, এটাই উচিত ছিল। আজকে এই স্বৈর শাসকগুলোকে আমরা একটা মিউজিয়াম বানিয়ে স্বৈর শাসকদের ছবি, তাদের বিচার সেখানে করবো এদেশের আইনে। আমরা আইন হাতে নেব না, আমরা আইনের মাধ্যমেই করব। তাহলে আজকে এই প্রেসিডেন্ট এখনো স্বীয় পদে বহাল আছে, যিনি এই প্রেতাত্মার, এই স্বৈরাচার যে পালিয়ে গেছে তারই কিন্তু দোষর এখনো আছে। তাহলে আমরা কিন্তু একটা স্বাধীনতার বিজয় অর্জন করেছি কেবলমাত্র মনির ভাই। এখনো অনেক কিছু বাকি আছে। বিজয়ের স্বাদ যদি আমাদের নিতে হয়, অনেক কাজে বাকি আছে। প্রত্যেকটা সেক্টরে এখনো বহাল আছে সরকারের দোসররা, সুবিধাভোগীরা, অসভ্যরা। আজকে তাদেরকে কিন্তু এখান থেকে বের করতে হবে। তাহলে সবাইকে বিপদে ফেলে যেই সরকার পালিয়ে যেতে পারে, তার মানে কতটা অন্যায়, অবিচার, অত্যাচার করেছে, এটার হিসাব আজকে বলার কিছু নাই। আজকে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে।
আমাদের দাবি, এই সরকার, এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, এই প্রশাসনের কাছে আজকে দাবি, যেহেতু প্রশাসন জেলে সাজাবে নিশ্চয়ই তাদের কাছে দাবি থাকবে, এই ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠনের দিয়ে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারণ এদেশে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত, লক্ষ লক্ষ মা বোনের জীবন তারা খালি করতে বিন্দু মাত্র কুণ্ঠবোধ করেনি। আরেকটি তথ্য দিয়ে শেষ করছি, রাষ্ট্রকে ব্যবহার করে এই স্বৈরাচার হাসিনা কি করে জানেন? আপনারা জানেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুয়ে চাকরি দিয়েছিল এই রাষ্ট্রকে ব্যবহার করে। রাষ্ট্রের অসর এই স্বৈরাচার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে পুতুলকে চাকরি দিয়েছে। আমি অনুরোধ করব এই আপনার এই অন্তর্বর্তী সরকারের কাছে তাকে এই রাষ্ট্রকে ব্যবহার করে যে তাকে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজকে এই কাপুরুষ দেরকে আজকে যারা পালিয়ে গেছে বাংলাদেশে তাদেরকে ফিরিয়ে আনা দরকার। সর্বশেষ বলছি, মনে রাখবেন এই স্বৈরাচারকে যেহেতু বিদায় হয়েছে তার মানে আগামী দিনে যারা এই শাসকরা যেন মনে রাখবেন এই স্বৈরাচারের ইতিহাস পড়বেন, যুগে যুগে স্বৈরাচার জন্ম হয়, ধ্বংস হয়। তাহলে মনে রাখবেন কখনো আগামী দিনে যারা শাসক হবেন, যারা শাসনভার নিয়েছেন, যারা দায়িত্ব পালন করবেন, কখনো আদর্শকে বুলেটের আঘাতে ধ্বংস করা যায় না।